তোমরা সবাই খাতা কলম নিয়ে নোট ডাউন করার জন্য রেডি তো? খুব ভালো, তাহলে শুরু করি। আজ আমরা একটা ষোড়শ শতাব্দীর বাংলা কবিতা নিয়ে কথা বলবো। নাম কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। তবে এটা কিন্তু শুধু একটা প্রাকৃতিক দুর্যোগের গল্প নয়। এর আড়ালে লুকিয়ে আছে এক বিরাট মহাজাগতিক ষড়যন্ত্র, এক দৈব পরিকল্পনা। চলুন সেই রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। কবি মুকুন্দরাম চক্রবর্তী শুধু এই একটা লাইনেই আমাদের শটার নিয়ে ফেলেন সেই ভয়ঙ্কর ঝড়ের কেন্দ্রবিন্দুতে। একবার ভাবুন তো, এমন ঘন অন্ধকার নেমে এসেছে যে মানুষ নিজের শরীরটাই দেখতে পাচ্ছে না। এই একটা লাইনই কিন্তু পুরো কবিতার পরিবেশটা তৈরি করে দেয়। তো প্রথম ভাগ কলিঙ্গের মহাপ্রলয়। চলুন দেখি কবি কিভাবে সেই ভয়াবহ দৈব দুর্যোগের ছবিটা এঁকেছেন। যে কোনো বড় দুর্যোগের মতোই এর শুরুটাও ছিল বেশ শান্ত আপাতদৃষ্টিতে। আকাশের ঈশান কোণে মেঘ জমতে শুরু করল, যা আসলে ছিল এক আসন্ন সর্বনাশের প্রথম অশুভ সংকেত। কিন্তু সেই শান্তিটা ছিল ক্ষণিকের। ঝড়ের গতি ছিল একদম অস্বাভাবিক। মানে চোখের পলকে পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল, এমন অন্ধকার যে দিন আর রাতের ফারাক মুছে গেল। এরপর শুরু হলো বৃষ্টি, তবে এ কোনো সাধারণ বৃষ্টি ছিল না। একটানা ৭ দিন, হ্যাঁ ঠিকই শুনছেন, পুরো ৭ দিন ধরে চলেছিল সেই মুষলধারে বৃষ্টি। আর এটাই বিপর্যয়টাকে একটা মহাকাব্যিক পর্যায়ে নিয়ে যায়। আর এই ৭ দিনের অবিরাম বৃষ্টির ফল যা হওয়ার তাই হল ভয়ঙ্কর। পুরো কলিঙ্গ দেশ জলে থই থই। জল আর স্থলের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষের পালানোর সব রাস্তা বন্ধ। এবার আসি দ্বিতীয় পর্বে, বিপদগ্রস্ত মানুষের আর্তনাদ। এই তাণ্ডবে সাধারণ মানুষদের ঠিক কী অবস্থা হয়েছিল, চলুন সেটা দেখা যাক। দৃশ্যটা ছিল একেবারে হৃদয় বিদারক। প্রজারা প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। মেঘের গর্জনে কেউ কারোর কথাও শুনতে পাচ্ছে না। চোখের সামনে সবুজ ফসল চোখের পলকে বন্যায় পচে যাচ্ছে। চারিদিকে জল থই থই, গর্ত থেকে সাপ বেরিয়ে এসে সেই জলের উপর ভাসছে। আর তার উপর আকাশ থেকে পড়ছে পাকা তালের মতো বড় বড় শিল, যা ঘরের চাল পর্যন্ত ভেদ করে যাচ্ছে। যখন সব উপায় শেষ হয়ে যায়, মানুষ তখন কি করে? তারা বিশ্বাসের আশ্রয় নেয়। কলিঙ্গের মানুষও ঠিক তাই করেছিল। তারা ঋষি জয়মিনীকে মনে মনে ডাকতে শুরু করে, কারণ পুরাণে বিশ্বাস ছিল যে এই ঋষির নাম নিলে নাকি বজ্রপাত থেমে যায়। কিন্তু এখানেই গল্পটা একটা বিরাট মোড় নেয়। আচ্ছা, যদি এমন হয় যে এই ভয়াবহ ঝড়টা আসলে কোনো প্রাকৃতিক দুর্যোগই ছিল না, যদি এটা পুরোটাই পরিকল্পনা করে ঘটানো হয়ে থাকে? তৃতীয় ভাগ, এক দৈব ষড়যন্ত্র। চলুন এবার সেই ষড়যন্ত্রের পর্দা ফাঁস করা যাক। এই যে এত ধ্বংসলীলা, এটা আসলে কোনো প্রকৃতির খেয়াল ছিল না, ছিল এক নিখুঁত দৈব পরিকল্পনা। বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যিটা হলো, এই ভয়ঙ্কর ঝড়ের নেপথ্যে ছিলেন স্বয়ং দেবী চণ্ডী। আর তার লক্ষ্য নগর উন্নয়ন। হ্যাঁ, গুজরাত নামে তার এক নতুন কিন্তু খালি শহরকে জনবসতিপূর্ণ করে তোলা। মানে দেবীর প্ল্যানটা ছিল একেবারে সোজাসাপটা। একদিকে কলিঙ্গকে ধ্বংস করা হবে, যাতে সেখানকার মানুষ ভয়ে পালিয়ে যায়, আর অন্যদিকে সেই পালিয়ে আসা মানুষদের দিয়েই তার নতুন শহর গুজরাট ভরিয়ে তোলা হবে। সোজা কথায়, কলিঙ্গের ধ্বংসই ছিল গুজরাটের প্রতিষ্ঠার একমাত্র রাস্তা। চতুর্থ ভাগ, দেবীর ধ্বংসাত্মক অস্ত্রসমূহ। এখন প্রশ্ন হল, একটা গোটা রাজ্যকে জনশূন্য করতে দেবী চণ্ডী কি ব্যবহার করেছিলেন? চলুন দেখি তার পৌরাণিক অস্ত্রভাণ্ডার। প্রথমেই বলি মেঘের কথা। এটা কোনো সাধারণ মেঘের বৃষ্টি ছিল না। দেবীর আদেশে 4টি বিশেষ পৌরাণিক মেঘ, সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ একসঙ্গে হয়ে এমন বর্ষণ শুরু করে যা আগে কেউ দেখেনি। শুধু মেঘই নয়, দেবীর দ্বিতীয় অস্ত্র ছিল অষ্টগজরাজ, মানে 8টি দিগ্গজ হাতি। কবি এখানে একটা দারুণ কল্পনা করেছেন, যেন ওই 8টা হাতি তাদের বিশাল সুর দিয়ে অনবরত জল ঢেলে চলেছে। ভাবা যায়? আর যখন জল দিয়ে সব ভাসিয়ে দেওয়া হলো, তখন আসল ভাঙচুরের কাজের জন্য দেবী আদেশ দিলেন বীর হনুমানকে। তার কাজ ছিল কলিঙ্গের যত বড় বড় বাড়ি, মঠ, অট্টালিকা আছে সব ভেঙে গুড়িয়ে দেওয়া।
সব শেষে আসি পঞ্চম ভাগে, কবির চোখে দেবীর মহিমা। এখন মনে প্রশ্ন আসতেই পারে, একজন কবি কেন এমন একটা ভয়ঙ্কর ধ্বংসের গল্প লিখবেন? উত্তরটা লুকিয়ে আছে এই ধরনের কবিতার মধ্যেই। তো এই অসাধারণ কবিতাটা লিখেছেন কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। আর এটা তার বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্যেরই একটা অংশ, যাকে অম্বিকামঙ্গলও বলা হয়। এই চণ্ডীমঙ্গল আসলে মঙ্গল কাব্যধারার কবিতা। এই ধরনের কাব্য লেখার মূল উদ্দেশ্যই ছিল কোনো নির্দিষ্ট দেব বা দেবীর মাহাত্ম্য কীর্তন করা। তাই এখানেও এই যে এত ধ্বংসলীলা, এর বর্ণনার মাধ্যমে আসলে দেবী চণ্ডীর অপরিসীম ক্ষমতা আর মহিমাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আর কবি নিজেই কবিতার শেষে নিজের ছাপ রেখে গেছেন এই লাইনটার মাধ্যমে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। এটাকে বলে ভণিতা। এর মধ্য দিয়ে কবি আসলে বলছেন যে তিনি দেবী অম্বিকার মহিমায় গান করছেন। এই ৫০০ বছর পুরনো গল্পটা আজ আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা নতুন শহর গড়ার জন্য আর একটা পুরনো শহরকে ধ্বংস করে দেওয়াটা কি ঠিক? উন্নতি আর বলিদানের মধ্যেকার এই নৈতিক দোটানা নিয়ে ভাবনার অবকাশ কিন্তু আজও রয়ে গেছে। ভিডিও লেকচার থেকে নোট বানাতে চান? চলুন দেখে নিই সেরা কিছু এআই টুলস। ভিডিও থামিয়ে আর রিওয়াইন্ড করে নোট লেখার দিন কিন্তু এখন শেষ হতে চলেছে। শুরুতেই দেখব ফ্রি আর সাশ্রয়ী অপশনগুলো, যা স্টুডেন্টদের বাজেটের জন্য একদম পারফেক্ট। প্রথমেই আছে নোট জিপিটি। এটা ইউটিউব ভিডিও থেকে চটজলদি ডিজিটাল নোট তৈরি করে দেয়। এটা খুব ফাস্ট আর অর্গানাইজড, কিন্তু আউটপুটটা একটু কম্পিউটার জেনারেটেড লাগে। এরপর আছে রিয়েলিস্টিক হ্যান্ডরাইটিং। এটা ইউটিউব লিঙ্ক থেকে বানিয়ে দেয় হাতে লেখা পিডিএফ। যারা হাতে লেখা নোট জমা দিতে চান তাদের জন্য এটা বেস্ট। প্রায় ১০০র বেশি স্টাইলও আছে। কিন্তু যদি শুধু সাধারণ নোট নিলে না চলে, তখন কি করা যায়? এর জন্য আছে otter.ai। এটা লাইভ লেকচার আর মিটিং ট্রান্সক্রাইব করার জন্য স্পেশালিস্ট। কাজটা দারুণ করে, তবে বেশ দামি। আর এটা মূলত বিজনেস ইউজারদের কথা মাথায় রেখে বানানো। আরেকটা টুল হলো ডেসক্রিপ্ট। এখানে মজার ব্যাপার হলো টেক্সট এডিট করে ভিডিও এডিট করা যায়। দেখতে দারুণ, কিন্তু সাধারণ নোট বানানোর জন্য এর অনেক ফিচারই হয়তো কাজে লাগবে না। এবার আসি মাইন্ডক্রাফটের কথায়। এটা একটা কমপ্লিট এআই স্টাডি পার্টনারের মতো কাজ করে। এটা নোটের পাশাপাশি কুইজ আর ফ্ল্যাশ কার্ডসও বানিয়ে দেয়। তবে হ্যাঁ, এর জন্য সাবস্ক্রিপশন লাগে। তো সব মিলিয়ে কোনটা কেমন, চলুন পাশাপাশি রেখে তুলনা করা যাক। এই চার্টটা দেখলেই বোঝা যায় ফিচার আর দাম মিলিয়ে রিয়েলিস্টিক হ্যান্ডরাইটিং বেশ ভালো একটা অপশন। আর তাই বেশিরভাগ স্টুডেন্টদের জন্য রিয়েলিস্টিক হ্যান্ডরাইটিংকেই এগিয়ে রাখা হচ্ছে। মানে মূল ফোকাসটাই হলো টেকনোলজির দিকে নয়, বরং পড়ার দিকে মনোযোগ দেয়া। তাহলে কি বলাই যায় ভবিষ্যতে এআই হতে চলেছে আমাদের নতুন স্টাডি পার্টনার?